সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। এর আগে আমি 1 থেকে 3 নম্বর স্কুল পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর সেকেন্ড সামেটিভ 2023 এবার আপলোড করেছি। আজকে 3 নম্বর স্কুল হয়ে গেছে, তাহলে 4 নম্বর স্কুল শুরু করবো। দেখে নাও, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে থাকো। নাম্বার 1, সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একটি সমসত্ব মাধ্যম কাঁচ, অভ্র, কোয়ার্টজ, কয়লা। তাহলে উত্তর হবে কাঁচ, কারণ কাঁচের মধ্যে দিয়ে আলো যেতে পারে। একটি সমসত্ব মাধ্যম হচ্ছে কাঁচ। সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র যদি বড় হয় তখন প্রতিকৃতিটা অস্পষ্ট হবে। তাহলে প্রথমটাই উত্তর হবে অস্পষ্ট। আবিষ্ট চুম্বক হয় স্থায়ী, অস্থায়ী, দীর্ঘস্থায়ী, ক্ষণস্থায়ী। আবিষ্ট চুম্বক অস্থায়ী, যতক্ষণ কারেন্ট থাকবে, বিদ্যুৎ দেওয়া হবে, যখন তড়িৎ চুম্বক তৈরি হচ্ছে ততক্ষণে এটা অস্থায়ী। টর্চের সেলকে কী বলে? টর্চের সেলকে বলা হয় প্রাইমারি সেল। টর্চের সেলগুলোকে বলা হয় প্রাইমারি সেল। উন্নয়নশীল দেশগুলির প্রচলিত শক্তির ব্যবহারে শতকরা পরিমাণ কত? সবথেকে বেশি 80% ব্যবহার করা হচ্ছে। উন্নয়নশীল দেশগুলিতে প্রচলিত শক্তি ব্যবহারের শতকরা পরিমাণ 80%। নিষেকের পর ডিম্বক যে অংশে পরিণত হয় তা হলো বীজ। ফল, বীজ, শস্য, ভ্রূণ, এটি উত্তর হবে বীজ। লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিফলক এবং প্রতিফলিত রশ্মি যে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। উত্তর হবে 0 ডিগ্রি। কারণ লম্ব আপতন হলেই প্রতিফলক এবং প্রতিফলিত রশ্মি, ধর এটা দুই মাধ্যমে বিভেদ তল, তাহলে এটা হচ্ছে অভিলম্ব। এবার লম্বভাবে যখন কোণ আসছে, তাহলে আপতন কোণ, প্রতিফলন কোণ দুটোই 0। তাহলে প্রতিফলক এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0। যে তাপমাত্রায় কোনো চুম্বকের চুম্বকত্ব চিরতরে নষ্ট হয় সেই তাপমাত্রাকে কী বলে? সেই তাপমাত্রাকে বলা হয় 20 বিন্দু। 20 বিন্দু বলা হয়। কোশ্চেন হয় দীর্ঘিকার 20 বিন্দু। নাইক্রোম তারের উপাদানগুলি কী কী? উত্তর হবে নিকেল, ক্রোমিয়াম আর লোহা। কী বললাম? নাইক্রোম তারের উপাদানগুলি হচ্ছে নিকেল, ক্রোমিয়াম, লোহা। একটি জৈব শক্তির উদাহরণ দাও। ধরো গোবর গ্যাস। গোবর গ্যাস। আমি কে? আমি পাতার একটি বিশেষ গঠন। আমি পাতাকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত রাখি। এটা হচ্ছে পত্রমূল। এর উত্তর পত্রমূল। সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে পার্থক্য, এটা তোমরা 58 পেজ সহায়িকাতে পাবে, দেখে নাও। দেখো, সদ্বিম্ব অসদ্বিম্ব সৃষ্টির কারণ, আলোকরশ্মি উচ্চ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে প্রকৃত কোনো বিন্দুতে যখন মিলিত হয় তখন সদ্বিম্ব বা রিয়াল ইমেজ তৈরি হয়। অসদ্বিম্ব হচ্ছে আলোকরশ্মি উচ্চ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। আলোকচিত্র গঠন, সদ্বিম্বর ক্ষেত্রে চোখে দেখা যায় এবং পর্দাতেও ফেলা যায় প্রতিবিম্বকে। প্রতিবিম্বের অবস্থানে ফটোগ্রাফি প্লেট বা ফিল্ম রাখলে ছবি ওঠে। কিন্তু অসদ্বিম্বর ক্ষেত্রে চোখে দেখা গেলেও পর্দায় ফেলা বা ছবি তোলা যায় না। বৈশিষ্ট্য, সাধারণত বস্তু সাপেক্ষে এটি উল্টো বা অবশিষ্ট হয়। অসদ্বিম্ব সাধারণত বস্তু সাপেক্ষে সোজা বা সমশিষ্ট হয়। তারপরে দেখো, বইয়ের পাতা সাদা এবং খসখসে করাই কেন? এই কোশ্চেন অ্যান্সারটাও সরকার থেকে একটু বুঝে লিখতে হবে। যেমন এখানে দেওয়া আছে সিনেমার পর্দায় অমসৃণ এবং সাদা করায় কেন? তাহলে লিখতে হবে যে পর্দা, যদি এরকম পর্দা দেওয়া আছে, ওখানে দেওয়া আছে তোমার বইয়ের পাতা সাদা এবং খসখসে। তাহলে বইয়ের পাতা যদি খসখসে হয় তাহলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে এবং আলোকরশ্মি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে।
বইটিকে খসখসে মানে অমসৃণ প্রতিফলক তল, অমসৃণ প্রতিফলক তল মানে বিক্ষিপ্ত প্রতিফলন করছে, তাহলে বইটির সম্পূর্ণ অংশ আমরা দেখতে পাই। আর সাদা করার সুবিধা হচ্ছে, সাদা হলো মানে সমস্ত অংশকে প্রতিফলিত করে। বই পেজটা বা পাতাটা যখন সাদা হচ্ছে সম্পূর্ণ প্রতিফলন হচ্ছে, কোনো অংশ শোষণ হয় না, ফলে পেজটিকে আমরা দেখতে বা পাতাটিকে দেখতে কোনো অসুবিধা হয় না এবং পাতাটি সেই সঙ্গে উজ্জ্বলও দেখায়। ঠিক আছে, এটা নিজের মতো করে লিখে নেবে। পরের কোশ্চেন দেখো, চুম্বক আবেশ কি? চুম্বক আবেশের দুটি প্রধান বৈশিষ্ট্য দেখে নাও। এটি পাবে তোমরা পেজ 70। চুম্বক আবেশ, ম্যাগনেটিক ইন্ডাকশন। কোনো চুম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে বা মেরুটিকে সামান্য স্পর্শ করালে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে চুম্বক আবেশ বলে। মানে একটি চৌম্বক পদার্থ, সে লোহা, নিকেল, কোবাল্ট, তাকে যদি একটি শক্তিশালী চুম্বকের কাছে আনলে সেই চুম্বক পদার্থটিতে যে বিপরীত মেরু সৃষ্টি হয়। তাই এই শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে বা মেরুটিকে সামান্য স্পর্শ করালে সেই চুম্বক পদার্থটি, অর্থাৎ লোহা, নিকেল, কোবাল্ট, সেটিও সাময়িকভাবে ম্যাগনেট বা চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন বা চুম্বক আবেশ। এর বৈশিষ্ট্যগুলি কী কী? নাম্বার 1, চুম্বক ক্ষেত্রের মধ্যে চুম্বক পদার্থ রাখলে সেই চুম্বক পদার্থে চুম্বক আবেশ ঘটে। নাম্বার 2, এটি আবিষ্ট চুম্বকত্ব কি হয়? অস্থায়ী। আবেশী চুম্বক অপসারিত হলেই আবিষ্ট চুম্বকত্ব তৎক্ষণাৎ ধীরে ধীরে লোপ পায়। এই পেজে একটা কোশ্চেন ছিল যে আবিষ্ট চুম্বক কী হবে? অস্থায়ী। আবেশী চুম্বক যত শক্তিশালী হবে আবিষ্ট চুম্বকও তত বেশি চুম্বকত্ব লাভ করবে। মানে যে শক্তিশালী চুম্বকটা তার শক্তি বেশি হবে তত আবেশী চুম্বকও শক্তিশালী হবে। আর চুম্বক আবেশের ফলে চুম্বক পদার্থের নিকট প্রান্তে কী হয়? বিপরীত এবং দূরবর্তী প্রান্তে সমবেগ সৃষ্টি হয়। এটা একটা চুম্বক আবেশের বৈশিষ্ট্য। ধরো একটা ম্যাগনেট, এটা ছবি এঁকে দেখে, মানে এটা একটা চুম্বক পদার্থ, চৌকার চুম্বক পদার্থ। আর তুমি ধরো একটা শক্তিশালী স্ট্রং ম্যাগনেট চুম্বক নিয়ে আসলে, এখন এর যদি নর্থ মেরু হয় তাহলে এইখানে কী হবে? সাউথ মেরু, মানে বিপরীত মেরুর সৃষ্টি হবে। এটা নর্থ থাকলে কী হবে? এটা সাউথ, আর এটা সাউথ থাকলে নর্থ। বাংলায় বলি উত্তর থাকলে দক্ষিণ, দক্ষিণ থাকলে উত্তর মেরু সৃষ্টি হবে। সেটাই বলেছে চুম্বক আবেশের ফলে চুম্বক পদার্থের নিকটতম প্রান্তে বিপরীত এবং দূরবর্তী প্রান্তে সমবেগের সৃষ্টি হয়। আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ চুম্বক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এই পয়েন্টগুলো তোমরা লিখে নেবে। পরের কোশ্চেন বলেছি যে একটু পরীক্ষা করে দেখাও যে দণ্ডচুম্বকের দুই প্রান্তের আকর্ষণীয় ক্ষমতা সবচেয়ে বেশি এবং মাঝখানে কোনো আকর্ষণীয় ক্ষমতা নেই। 4-এর 1 দাগের অথবা, তাহলে যেমন একটা ছবি দেখাবে, একটা দণ্ডচুম্বক নেবে, কিছুটা লৌহচূর্ণ, একটি সাদা কাগজ নিয়ে টেবিলের উপর সাদা কাগজ পাতার উপর লৌহচূর্ণগুলি ছড়িয়ে রাখা হলো। তাহলে একটা সাদা কাগজে লৌহচূর্ণগুলি ছড়িয়ে দিলে, এবার চুম্বকটি সারা গায়ে লৌহচূর্ণগুলি মাখানো হলো, তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো। তাহলে কী হচ্ছে? দেখা যাচ্ছে যে লৌহচূর্ণগুলি চুম্বকের সব জায়গায় সমানভাবে আটকাচ্ছে না। দুই প্রান্তে, চুম্বকের দুই প্রান্তে লৌহচূর্ণ সবচেয়ে বেশি আটকাচ্ছে, মাঝখানে কোনো লৌহচূর্ণ আটকায়নি। তার মানে দেখতেই পাচ্ছ যে দণ্ডচুম্বকের মাঝখানে লৌহচূর্ণ সবচেয়ে কম আটকাচ্ছে, অর্থাৎ দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা বেশি এবং মাঝখানে কোনো আকর্ষণ ক্ষমতা নেই। তাহলে তোমরা এই চিত্রসহ ছবিটা লিখে দেবে, মানে খাতায় এটা টুকে নেবে। ঠিক আছে, এবার দেখো কাঠ তড়িৎ পরিবাহী কেন? কারণ কাঠের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, আর তড়িৎ চলাচলের জন্য ইলেকট্রন আদান প্রদান প্রয়োজন। দেখবে যে লোহা, তামা এইগুলো কী হচ্ছে? তড়িতের সুপরিবাহী, কারণ এর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে। কিন্তু কাঠ তড়িতের অপরিবাহী। বদ্ধ এবং মুক্ত বর্তনী বলতে কী বোঝায় এটা দেখে নাও। মুক্ত বর্তনী হচ্ছে তড়িৎ বর্তনীর কোনো অংশ ছেদযুক্ত বা বিচ্ছিন্ন থাকলে সেই বর্তনীকে মুক্ত বর্তনী বলে।
এটাতে কোনো অবস্থায় তড়িৎ প্রবাহ হয় না। তড়িৎ বর্তনের কোনো অংশ যদি বিচ্ছিন্ন থাকে, মুক্ত, ওপেন সার্কিট, না, বদ্ধ বর্তনী হচ্ছে বর্তনীর সর্বত্র ছেদহীন বা বাধামুক্ত হলে সেই বর্তনীকে বদ্ধ বা সমতা বর্তনী বলা হয়। একটি বদ্ধ বর্তনী অবস্থা থাকলে তার মধ্যে তড়িৎ প্রবাহ সম্ভব। বর্তনী সর্বত্র ছেদহীন বা বাধামুক্ত হলে সেই বর্তনীকে বদ্ধ বা সমতা বর্তনী বলা হয়। দেখে লিখে নেবে। তো নেক্সট, সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। দেখে নাও যাদের সহায়তা নেই। সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। সুবিধা হচ্ছে এটি নবীকরণযোগ্য, রিনিউয়েবল, দূষণহীন, এই শক্তি উৎপাদন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের খরচ অতি সামান্য, এটা নাম্বার 1। নাম্বার 2, সৌরশক্তি আবদ্ধকারী উপকরণ বা ব্যবস্থাগুলি ছোট জায়গাতেই বসানো যায়। অসুবিধা, সৌরশক্তি ব্যবহারের প্রধান অসুবিধা কি? ভূপৃষ্ঠে আপাতত সূর্যালোকের পরিমাণ ধ্রুবক নয়। সংশ্লিষ্ট জায়গার অবস্থান, দিনের সময়, বছরের সময়, আবহাওয়া ইত্যাদি বিষয়গুলোর উপর সৌরশক্তির পরিমাণ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মুহূর্তে লভ্য সৌরশক্তির পরিমাণ যথেষ্ট না হলে কার্যকরী হারে সৌরশক্তি সংগ্রহের জন্য বড় এলাকা বা পৃষ্ঠতলের প্রয়োজন হয়, যা সবসময় পাওয়া সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছ। এটা দেখে টুকে নেবে এবং মুখস্থ করবে। পরের কোশ্চেন, ব্যাপন এবং অভিস্রণের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। ব্যাপন এবং অভিস্রণ, দেখো, ওই যে সঞ্চারিত অণুর প্রকৃতি। ব্যাপনে সেটা কঠিন বা তরল বা গ্যাসীয় হতে পারে, আর অভিস্রবণ শুধুমাত্র দ্রবণের ক্ষেত্রে হয়, সেটা দ্রাবক বা দ্রাবের মিশ্রণ। পর্দার উপস্থিতি, ব্যাপন বা ডিফিউশনে পর্দা আবশ্যক নয়, কিন্তু অভিস্রবণে অর্ধবৃত্ত পর্দার উপস্থিতি আবশ্যক। আর অনুপ্রবাহের অভিযোগ, ব্যাপনের ক্ষেত্রে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে অণুগুলো প্রবাহিত হয়, আর এটা উল্টো, লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবকগুলো সঞ্চার ঘটে। জীব দিয়ে গ্যাসীয় পদার্থের আদান প্রদান, উদ্ভিদ দিয়ে খাদ্য পরিবহন, এটা ব্যাপনের ইম্পর্টেন্স বা গুরুত্ব। উদ্ভিদের জল শোষণ ও পরিবহন, নুন মাখিয়ে কাঁচা মাংস, মাছ ইত্যাদি সংরক্ষণ করায়। সমুদ্রের মাছকে পুকুরে চাষ করা সম্ভব নয় কেন? লাস্ট কোশ্চেন, সমুদ্রের মাছকে পুকুরে চাষ করা সম্ভব নয় কেন? তাহলে তো আমরা সমুদ্রের মাছ সব পুকুরে চাষ করে ফেলতাম, তাই না? সামুদ্রিক মাছের যে দেহ তরল, তার ঘনত্ব পুকুরের জলের তুলনায় বেশি হয়। সামুদ্রিক যে মাছ, সেগুলোর দেহ তরলের ঘনত্ব পুকুরের জলের তুলনায় বেশি, ফলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় সামুদ্রিক মাছের দেহে জল প্রবেশ করবে, মানে মাছের মধ্যেই আবার জল প্রবেশ করবে এবং মাছের দেহ ফুলে উঠবে, অবশেষে মাছটি কী হবে? মারা যাবে। তাহলে মাছ চাষ করা যায় না। তাহলে এই পয়েন্টে দেখে লিখে নেবে যে সামুদ্রিক মাছের দেহ তরলের ঘনত্ব পুকুরের জলের তুলনায় বেশি, ফলে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় সমুদ্রের মাছের দেহে জল প্রবেশ করবে এবং মাছের দেহ ফুলে উঠবে, অবশেষে মাছটি মারা যাবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো। সকলে ভালো থাকবে।